সুপ্রিয় সুধী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুজন সুশাসনের জন্য নাগরিক আয়োজিত গণভোট এবং আগামীর বাংলাদেশ এই সিরিজ আলোচনার আজকের পর্বে। আজকে এই সিরিজ আলোচনার চতুর্থ এবং সর্বশেষ পর্ব। আজকের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে খুবই সংবেদনশীল, জাতীয় ঐক্যমত্য এবং আগামীর রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে আজকের বিষয়। কারণ গণভোট তখনই অর্থবহ হয়ে ওঠে, এটি একটি শুধু প্রক্রিয়া থাকে না, যখন এইটির উপর ভিত্তি করে একটি জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। আমাদের লালিত স্বপ্ন একটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে, সুশাসন ফিরে পাবে, জনগণ সুশাসন পাবে। এবং সেই জায়গাটির মধ্যে এই ২৪-এর বিপ্লবের পর যে রক্ত ক্ষয় হয়েছে, তার মাধ্যমে যে সুযোগটি তৈরি হয়েছে, সেই জায়গাটিতে আমরা কিন্তু দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সঙ্গে। আজকে এই আলোচনায় আমরা পেয়েছি এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি এই প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত্য জনাব মনির হায়দার। ধন্যবাদ মনির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। জনগণের আসলে অনেক প্রশ্ন এই বিষয়ে, যে গণভোটটি কেন আসলেই প্রয়োজন। গণভোটটা হলো প্রয়োজন পূরণের পথে একটা ধাপ। এখন প্রয়োজনটা আসলে কি? প্রয়োজনটা হলো যে বাংলাদেশ রাষ্ট্র এক ধরনের ক্যান্সার আক্রান্ত বলা যায়। মানে এই যে জুলাই অভ্যুত্থান হলো ২০২৪ সালে, এই অভ্যুত্থানটা কেন হয়েছে যে ৫৪ বছর ধরে এই দেশটা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশ আমরা পেলাম, তৈরি হলো, এই দেশটা মানে যদি আমি ক্যান্সার প্রতীকী অর্থে বলি, তো তখন হয়তো এটার শুরু হয়েছিল, তারপরে বাড়তে বাড়তে এটা সারা শরীরে এমনভাবে ছড়িয়ে গিয়েছিল যে আমাদের এই রকম একটা রক্তক্ষয়ী অভ্যুত্থান ছাড়া এখান থেকে বেরোবার আর কোনো পথ ছিল না। এখন অভ্যুত্থান হলো, আমাদের এখানে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চেপে বসেছিল সেটাকেও আপাতত সরানো গেছে, কিন্তু এই রাষ্ট্রটাকে তার জন্মলগ্নে যে স্বপ্ন দেখানো হয়েছিল, যে অঙ্গীকার করা হয়েছিল যে কি ধরনের রাষ্ট্র হবে, রাষ্ট্রে কি কি আমরা পাব, সেই ক্ষেত্রে আমাদের পুরো চিত্রটাই হতাশাব্যঞ্জক। এখন ৫৪ বছর পরে এই অভ্যুত্থান আমাদেরকে সুযোগ করে দিয়েছে যে যে জন্য রাষ্ট্রটা তৈরি করেছিল আমাদের পূর্বপুরুষেরা, আমরা রাষ্ট্রকে সেই পথে নিয়ে যাব। এদেশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ছিল, গণতান্ত্রিক, সাংবিধানিক, অপরাপর রাষ্ট্রীয় আইনি প্রতিষ্ঠান, যেগুলো আমরা উত্তরাধিকার সূত্রে ঔপনিবেশিক শাসকদের কাছে পেয়েছিলাম, তো আমরা তো ঔপনিবেশিক শাসনের চাইতে আরও ভালো ব্যবস্থায় যাওয়ার জন্য আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করেছিল। অবশ্যই। কিন্তু দেখা গেল ৫৪ বছরে ভালো দূরের কথা, ঔপনিবেশিকরা যেটুকু রেখে গেছে আমরা সেটাও ধ্বংস করে দিয়েছি। এবং ধ্বংস করতে করতে আমরা এটাকে একটা ব্যক্তিগত জমিদারিতে, আমাদের যারা শাসক ছিল তারা এটাকে জমিদারিতে পরিণত করেছিল। তো এখন তাদের পতন বা পলায়নের মধ্য দিয়ে আমাদের সামনে সুযোগ তৈরি হয়েছে যে আমরা যে সমস্ত ভুল ৫৪ বছর করেছি সেখান থেকে বের হব, এবং ৫৪ বছর আগে আমাদের বাপ দাদারা যে সমস্ত অঙ্গীকার করে মুক্তিযুদ্ধ করেছিল, দেশটা তৈরি করেছিল, আমরা তাদের সেই অঙ্গীকার পূরণের পথে হাঁটব। এবারের গণভোটটা হচ্ছে মূলত সেই পুরনো স্বপ্ন বাস্তবায়নের একটা ধাপ। আমি যদি আরেকটা ভাষায় বলি প্রতীকী অর্থে, যে রাষ্ট্রের ওভারহলিং চলছে বা পুনর্গঠন চলছে। তো এই পুনর্গঠনের জন্য কিছু দুনিয়াতে অনুসরণ করা হয়, কিছু পদ্ধতি আছে, আমরা তো আর দুনিয়ার বাইরে না, সেই পদ্ধতিতেই আমাদেরকে সামনে যেতে হচ্ছে। আমাদের যে সংবিধানটা আছে বাংলাদেশের ১৯৭২ সালের যে সংবিধান, এই সংবিধানে এত গুরুতর ত্রুটি, বিচ্যুতি, দুর্বলতা এবং ফাঁকফোকর আছে, যে সমস্ত ফাঁকফোকর এবং ত্রুটি বিচ্যুতির সুযোগ নিয়েই কিন্তু এই ফ্যাসিবাদ বা স্বৈরাচার বা কর্তৃত্ববাদী শাসন এগুলো আমাদের উপর চেপে বসেছিল। মানে কি কি বড় মাপের ত্রুটি বিচ্যুতি, সেটাই আমি বলার চেষ্টা করছি। ধরেন ১৬ বছর, ২০২৪ সালের আগের ১৬ বছর যে শাসক গোষ্ঠী, আমরা তাকে মাফিয়াতান্ত্রিক বলি, ফ্যাসিবাদী, স্বৈরাচার বলি, কর্তৃত্ববাদী বলি, যাই বলি না কেন,
সেই সরকারটা কিন্তু সংবিধানের মধ্যেই ছিল, মানে তারা সংবিধানের বাইরে কিন্তু কিছু করেনি। নিপীড়নমূলক বলেন, এক ব্যক্তিকেন্দ্রিক বলেন, কর্তৃত্ববাদী বলেন, যে শাসনটা তারা কায়েম করেছিল সেটা সাংবিধানিক শাসন ছিল। সংবিধান ওটা অ্যালাউ করেছে এবং সংবিধানের দোহাই দিয়েই তারা তিনটি ভুয়া নির্বাচন করেছে। সুতরাং সমস্যাটা যে সংবিধানে, এতে কোনো সন্দেহ নাই। 1972 সালে যে সংবিধানটা তৈরি করা হয়েছিল, এটা সবচেয়ে বড় দুর্বলতা কোথায় ছিল? দুর্বলতা ছিল যে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, শুরুর লগ্নে মুক্তিযুদ্ধের যারা সংগঠক তারা দুনিয়াবাসীর সামনে লিখিতভাবে একটা ঘোষণা দিয়েছিলেন। বলেছিলেন যে আমরা যদি যুদ্ধে জয়ী হই এবং একটা দেশ তৈরি করতে পারি, সেই দেশে 3টা আদর্শ আমরা নিশ্চিতভাবে বাস্তবায়ন করব। সেগুলো কি? একটা হলো ইকুয়ালিটি, মানে সমতা, সবাই সমান, কাউকে বৈষম্য করা হবে না, কেউ ছোট কিংবা বড় হবে না, কারো সুযোগের কোনো ঘাটতি হবে না, বা কেউ কম পাবে বেশি পাবে এটা হবে না। সবার জন্য সমান সুযোগ, সমান মর্যাদা, সমান অধিকার। এটা হলো 1 নম্বর ঘোষণা, একদম লিখিতভাবে, যেটাকে আমরা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যাই বলি না কেন, স্বাধীনতার ঘোষণাপত্র। দ্বিতীয়টা হলো হিউম্যান ডিগনিটি। আমাদের স্বাধীনতার ঘোষণায় বলা হয়েছিল যে প্রতিটা মানুষের মর্যাদা নিশ্চিত করা হবে, কারো অমর্যাদা করা হবে না, কারো মর্যাদা হানি করা হবে না, যে রাষ্ট্রটা তৈরি হবে। এবং সর্বশেষ বলা হয়েছে সোশ্যাল জাস্টিস, মানে সামাজিক ন্যায় বিচার বা ইনসাফ এনশিওর করা হবে। কিন্তু আমরা একদম পরিষ্কারভাবে দেখলাম যে 54 বছরে এই 3টা জিনিসের কোনোটাই অর্জিত হয়নি। এবং সংবিধানের যে মূলনীতি, সেই মূলনীতিতে এই 3টা জিনিস লেখা হয়নি। 72 সালে যারা সংবিধান তৈরি করেছিলেন তারা সেখানে এমন বিষয় নিয়ে এসেছিলেন, মুক্তিযুদ্ধের আগে সাধারণ মানুষ এগুলো শোনেওনি, জানেও না, এগুলো নিয়ে কোনো আলোচনা হয় না। ধরেন ধর্মনিরপেক্ষতা কিংবা সমাজতন্ত্র। ওই সংবিধানে ক্ষমতার ভারসাম্যের কোনো ব্যবস্থা রাখা ছিল না। সংবিধানটা তৈরি করা হয়েছিল এক ব্যক্তিকে মনে হয় যেন মাথায় রেখে, সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির কাছে অর্পণ করা হয়েছিল। তিনি রীতিমতো, কেউ দয়া করে মনস্টার না হলে আমাদের সৌভাগ্য, কিন্তু মনস্টার বা দানব হওয়ার সব ব্যবস্থা এই সংবিধানে আছে। হ্যাঁ, তো এই জন্য এই সংবিধানটা পরিবর্তন করা, মানে বড় রকমের সংস্কার করার প্রশ্ন এসে গেছে 24-এর অভ্যুত্থানের পরে। এবং এই গণভোটে যে বিষয়গুলো যাচ্ছে, সেখানে সংবিধানের মূল নীতিতে এই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিয়ে আসা হচ্ছে। সেই সঙ্গে যুক্ত করা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। প্রতিটি ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাসী মানুষদের নিরঙ্কুশ ধর্মীয় স্বাধীনতা থাকবে, ধর্মচর্চার, ধর্মীয় রীতিনীতি চর্চার, কিন্তু আবার পরস্পরের মধ্যে সম্প্রীতি থাকবে। এটা মূল নীতিতে আনা হচ্ছে, এই গণভোটে আছে সেই প্রশ্ন। পাশাপাশি সবচাইতে বড় সংস্কারটা হলো ক্ষমতার ভারসাম্যের। আমরা দেখেছি 54 বছর ধরে যখন রাষ্ট্রপতি শাসন ছিল, তখন রাষ্ট্রপতি সব কিছু, বাকি সকল কিছু তার কাছে তুচ্ছ, কোনো কিছুর কোনো মূল্য নাই। আর 91-এর পর থেকে আমরা একটা কথিত সংসদীয় পদ্ধতির ব্যবস্থা দেখে আসছি, যেখানে প্রধানমন্ত্রী সর্বেসর্বা, তার বাইরে অনেকেই থাকেন, কারো কথার কোনো মূল্য আসলে নাই, প্রধানমন্ত্রী যা চান তাই হয়। তো এই রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা হলো এইটা। এই জন্য রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করবার জন্য যত ধরনের ফাঁকফোকর আছে সংবিধানে, এগুলো বন্ধ করা, যত দুর্বলতা আছে এগুলো দূর করা, এবং তার মধ্য দিয়ে একটা অত্যন্ত ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থায় আমরা কিভাবে যেতে পারি, এবং যাওয়ার মধ্য দিয়ে কিভাবে আমরা আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন এবং অঙ্গীকার বাস্তবায়ন করতে পারি, সেই প্রশ্নগুলোই এবারের গণভোটে আনা হয়েছে। আচ্ছা, নিঃসন্দেহে এখানে দেখা যাচ্ছে যে কেউ একজন 10 বছরের বেশি যে কোনো মেয়াদে হোক ক্ষমতায় থাকতে পারবে না, কিংবা একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবে না, কিংবা রাষ্ট্রপতির ক্ষমতা খানিকটা বাড়ানো হয়েছে, ক্ষমতার ভারসাম্য, এই ধরনের বিষয়গুলো আসছে, যেগুলো জনগণ আসলে ইতিমধ্যেই জানতে পেরেছে। কিন্তু এখানে একটি বিষয় এসেছে যে নারীর ক্ষমতায়নের জায়গাটি বলা হয়েছে, ক্রমশ সংসদে নারীর আসন সংখ্যা বৃদ্ধি পাবে। যেইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের সরাসরি ভোটের জন্য কোনো নারীর নমিনেশন দেয়নি, সেইখানে সেই দলটি যদি ক্ষমতায়িত হয়, কিংবা অন্যান্য দলের ক্ষেত্রেও
তাদের ভিতরে যে রাজনৈতিক সংস্কৃতির চর্চা, সেইটা কিভাবে এই বিষয়টিকে প্রতিফলিত করবে? আপনি যে প্রশ্নটা তুলেছেন এটা জুলাই সনদে থাকা একটি সুপারিশ প্রসঙ্গে আপনি এসছেন, কিন্তু তার আগে আমাদের আলোচনা করা দরকার যে সমস্ত সুপারিশের উপর গণভোট হচ্ছে, 48টা সুপারিশ, জি, জুলাই সনদে মোট 84টা সুপারিশ আছে, তার মধ্যে 48টা সুপারিশ সংবিধানের সঙ্গে সম্পর্কিত। মানে এই সুপারিশগুলো বাস্তবায়ন করতে হলে সংবিধানের পরিবর্তন দরকার। এখন এই সিদ্ধান্তগুলো কে নিয়েছে? এই যে 84টা বা 48টা সুপারিশ, এবং আমি বলছি যে এগুলো বাস্তবায়ন করা গেলে ক্ষমতার ভারসাম্য আসবে, ফ্যাসিবাদ আর ফিরে আসবে না, 54 বছরে ভুল আর হবে না। আমি কোন স্যার? আমি এটা কোত্থেকে বলছি? এটা কি আমার মাথা থেকে এসছে? না, এগুলো কোনো ব্যক্তি বা ব্যক্তি বিশেষের মাথা থেকে আসেনি। এটা প্রফেসর ইউনূসের মাথা থেকে এসছে আর তিনি বলে দিয়েছেন যাও এটা নিয়ে একটা গণভোট করে ফেলো, তা না। বাংলাদেশে এটা অতীতে কোনো কালে হয়নি, পৃথিবীতেই খুব কম দেশে হয়েছে এগুলো। যে কিংবা প্রফেসর আলী রিয়াজের মাথা থেকে এসছে, তিনি রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলেছেন আমরা এটা গণভোটে নিয়ে আসলাম, মোটেও এরকম না। এটা গত 1.5 বছরের একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে কার্যত গোটা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক অংশগ্রহণে সবাই মিলে এই জুলাই জাতীয় সনদ তৈরি করেছে। এগুলো আমাদের চোখের সামনে ঘটেছে যে 2024 সালের অক্টোবর মাসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করলেন, 6টি সংস্কার কমিশন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশন ছিল সংবিধান সংস্কার কমিশন, কোনো সন্দেহ নাই, এবং পাশাপাশি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং পুলিশি ব্যবস্থা সংস্কার কমিশন। তো এই যে কমিশনগুলো, তারা প্রত্যেক ক্ষেত্রের বিশেষজ্ঞ অভিজ্ঞ লোকজনকে নিয়ে কমিশনগুলো করা হয়েছে। এই কমিশনগুলো 2025 সালের ফেব্রুয়ারি মাসের শুরুতে সবাই সরকারের কাছে রিপোর্ট জমা দেয়, এবং তাদের রিপোর্টগুলোতে সব মিলিয়ে 1000-এর উপরে সুপারিশ ছিল। তো সেখান থেকে দেখা গেল যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি চাইলে তো বলে দিতে পারতেন যে কমিশন সুপারিশ করেছে, এখন এগুলো বাস্তবায়ন করে ফেলো, সরকার একটা আদেশ জারি করে দিতে পারতো, কিন্তু তিনি সে পথে যাননি। তিনি করলেন কি, তিনি একটা অভিনব কমিশন তৈরি করলেন, এটার নাম জাতীয় ঐক্যমত্য কমিশন। দুনিয়াতে এরকম কমিশন খুব একটা পাবেন না, রাজনৈতিক ইতিহাস ঘাটলে পাওয়া যাবে না এটা। তিনি এই কমিশন করলেন কেন? যে সমস্ত সুপারিশ এসছে এর মধ্যে যেগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ, সেই সুপারিশগুলো নিয়ে গোটা জাতির প্রতিনিধিরা কথা বলবেন, আলাপ আলোচনা, এগুলো বিশ্লেষণ করবেন, যাচাই বাছাই করবেন, করে সবাই মিলে যেটুকুতে মোটামুটি একটা কনসেনসাসে আসবে সেটাই গ্রহণ করে আমরা পরবর্তী ধাপে যাব। এবং এই ঐক্যমত্য কমিশনে তিনি নিজের প্রধান ছিলেন, মাননীয় প্রধান উপদেষ্টা, এবং প্রফেসর আলী রিয়াজ সহসভাপতি ছিলেন। এই কমিশন টানা 9 মাস ধরে, আপনারা দেখেছেন, আমরা সবাই দেখেছি, যে ফরেন সার্ভিস একাডেমিতে একটা বড় কক্ষের মধ্যে সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বসে দিনের পর দিন সকাল থেকে সন্ধ্যা অবধি আলোচনা করেছেন, তর্ক বিতর্ক, মত ভিন্ন মত এগুলো হয়েছে, এবং সেখানে তারা কিছু নোট অফ ডিসেন্ট সহ, নোট অফ ডিসেন্ট তো থাকেই, এটা নোট অফ ডিসেন্ট মানেই সিদ্ধান্ত না, কিন্তু এটা আমাদের এটা মানে পরিষ্কার থাকা দরকার, কিন্তু মোটা দাগে সবাই একমত হয়েছে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থার রোগগুলা কোথায় এবং এই রোগ সারাবার উপায়টা কি, এবং সবার এই একমত হওয়ার মধ্য দিয়ে যে জিনিসটা তৈরি হলো সেটাই হচ্ছে এই জুলাই জাতীয় সনদ 2025। এবং গত বছরের অক্টোবর মাসের 17 তারিখে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা, অন্য সদস্যরা এবং রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা এক মঞ্চে বসে সবাই অঙ্গীকার করলেন, লেখা আছে এই বইয়ের 38 নম্বর পাতায় লেখা আছে যে আমরা সবাই মিলে এটা গ্রহণ করলাম এবং এটা বাস্তবায়ন করতে আমরা বাধ্য থাকব। এবং সেখানে সবাই স্বাক্ষর করেছেন, স্বাক্ষর করে এই জাতির জন্য এক স্থায়ী দলিল এবং সবচাইতে গুরুত্বপূর্ণ দলিল এই জাতির জন্য, যে ভবিষ্যতের রাষ্ট্রটা কেমন হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি ধরনের বাংলাদেশ পাবে, সেটা সবাই একমত হয়েছেন। এখন এই যে সবাই স্বাক্ষর করলো, একমত হলো, এটা বাস্তবায়ন হবে কিভাবে? এই বাস্তবায়ন কিভাবে হবে সেটার প্রথম ধাপ হলো এই গণভোট। বড় রাজনৈতিক দলের প্রধানরাও বলছেন গণভোটের পক্ষে, তারা অঙ্গীকার করেছেন, তারা স্বাক্ষর করেছেন, কিন্তু অনেকেই কিন্তু গণভোটের এই যে সংস্কারের পক্ষে প্রচারণায় যাচ্ছেন না, তাদের দলীয় প্রচারণায়, নিজস্ব দেখুন, এ ব্যক্তি মানে একদম
পার্টিকুলারলি কোন ব্যক্তি গেছেন বা কোন ব্যক্তি যান নাই সেটা আলোচনা করা ঠিক আমি মনে করি দরকার নাই। আমরা জানি যে সমস্ত রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছে, সকল রাজনৈতিক দল গণভোটে হায়ের পক্ষে তারা বলছেন, তাদের অবস্থান ঘোষণা দিয়েছেন যে দলগুলোর অবস্থানের পক্ষে, এবং এটার বাইরে আসলে তাদের বলার কিছু নাই। তারা কি অঙ্গীকার থেকে বেরিয়ে যাবেন যে আমরা স্বাক্ষর করেছিলাম, ভুল হয়েছে, আমরা এর মধ্যে নাই? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হলো এর মধ্যে কি আছে? এর মধ্যে যা আছে কোনো সেন্সেবল মানুষ, দলের কথা বাদ দেন, আপনি বাংলাদেশে কিংবা গোটা দুনিয়াতে একজন লোক খুঁজে পাবেন না যে যুক্তি দিয়ে বলতে পারে যে এই প্রস্তাবটার সঙ্গে আমি একমত না। কারণ প্রস্তাবটা কোনো ব্যক্তি তৈরি করেনি, 30টা দলের নেতারা এক জায়গায় বসে দিনের পর দিন আলোচনা করে এগুলো চূড়ান্ত করেছেন। সুতরাং আপনি একটা সুপারিশ খুঁজে পাবেন না যে সুপারিশটার সঙ্গে কেউ যুক্তি দিয়ে ভিন্নমত হতে পারে। গায়ের জোরে কেউ বলতেই পারে আমি নায়ের পক্ষে হতে পারি, আমি এটার বিরুদ্ধে হতে পারি, হন না, কেউ বাধা দেয়নি। কিন্তু এই জিনিসগুলো আপনি একটা একটা করে যখন পড়বেন, আলোচনা করবেন, কাণ্ডজ্ঞান সম্পন্ন কোনো মানুষ এখানে এমন কিছু খুঁজে পাবে না যেটা এই দেশের জন্য ভালো না। রিয়ালিটি হলো এটা। আপনি আরেকটা প্রসঙ্গে আগে বলেছিলেন, আমি ওটা আমার মনে হয় বলা দরকার, যে নারী প্রতিনিধিত্ব জাতীয় সংসদে। আমরা জানি এই রাষ্ট্রের জন্মের পর থেকে এখানে সংরক্ষিত নারী আসনের একটা ব্যবস্থা চালু আছে, কিন্তু 54 বছরে প্রমাণিত হয়েছে যে এই পদ্ধতিতে আসলে নারীর অর্থপূর্ণ প্রতিনিধিত্ব সংসদে হচ্ছে না। রাজনীতি বা রাষ্ট্র ব্যবস্থায় নারীর অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে না। না হবার যথেষ্ট কারণ আছে, কারণ এখানে নমিনেশনের প্রসেস, কারা আসবে, কিভাবে আসবে, এইগুলা খুব বেশি স্বচ্ছভাবে হয় না। ফলে জাতীয় ঐক্যমত্য কমিশন বা এই সংস্কারের যে উদ্যোগ, এই উদ্যোগের মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে যতক্ষণ না রাজনৈতিক দলগুলোর নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত না করা যাবে, অন্য কোনো পদ্ধতিতে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়িয়ে লাভ নেই, বা সেটা আসলে কার্যকর হবে না। দলগুলোর মধ্যে আগে চর্চায় আসতে হবে। হ্যাঁ, মানে দলগুলোর নীতি নির্ধারণী কার্যক্রমে যুক্ত করতে হবে। তো সেটার জন্য কমিশন যে পথ বেছে নিয়েছে এবং সকল রাজনৈতিক দল এটার ব্যাপারে একমত হয়েছে, কিছু নোট অফ ডিসেন্ট সহ আবারও বলি, কিন্তু মোটা দাগে সবাই একমত হয়েছে যে রাজনৈতিক দলগুলো জেনারেল ইলেকশনে যে নমিনেশন দেয় 300 আসনে, এই নমিনেশনের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ তারা নারী ক্যান্ডিডেট দিতে বাধ্য থাকবে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে এবারের নির্বাচন, যেটা 2026 সালের 12ই ফেব্রুয়ারি হতে যাচ্ছে, এই নির্বাচনে এটা ম্যান্ডেটরি না, বাধ্যতামূলক না, মানে এটা সংবিধানে লেখা থাকবে না, কিন্তু একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট বা সাধারণ বোঝাপড়া হয়েছে যে দলগুলো 5% নারী নমিনেশন দিবে তাদের মোট নমিনেশনের ক্ষেত্রে। কিন্তু অনেকেই দেয়নি, কিন্তু না দিলেও এক্ষেত্রে কিছু করার নাই, যেহেতু এটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি করা হয়েছে পরের নির্বাচন থেকে। পরের সাধারণ নির্বাচনে রাজনৈতিক দলগুলো ন্যূনতম 10% নারী প্রার্থী দিতে বাধ্য থাকবে, এবং তারপরের নির্বাচনে আরও 5%, 15%, তারপরের নির্বাচনে আরও 5%, 20%, এভাবে বাড়তে বাড়তে যতক্ষণ পর্যন্ত 33% না হবে, প্রতি নির্বাচনে 5% করে বাড়তে থাকবে। দলগুলো নারী প্রার্থী নমিনেশন দেবে যারা সরাসরি নির্বাচিত হয়ে আসবে এবং দলের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় থাকবে, সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই 33% না পৌঁছানো পর্যন্ত এখন যে সংরক্ষিত আসন ব্যবস্থা আছে এটা বহাল থাকবে। অনেকেই প্রশ্ন করেন, যদি কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাবেন যদি 180 দিনের মধ্যে এইটি বাস্তবায়ন না করেন, সেই ক্ষেত্রে কি হবে? এই আশঙ্কা আমরা রাজনৈতিক দলগুলোকে আমরা এতটা অবিশ্বাস কেন করব? যারা নিজেরা অঙ্গীকার করেছেন, যারা নিজেরা এটা তৈরির সঙ্গে যুক্ত ছিলেন, এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকারের ব্যাপারে এতটা অবিশ্বস্ত হবে, এইটা আমি অন্তত ভাবতে চাই না। আমি বিশ্বাস করতে চাই যে যারা এই সনদ তৈরির সঙ্গে যুক্ত ছিলেন তারা ভবিষ্যতে যখন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে যাবেন, তারা এটার প্রতি সম্মান দেখাবেন এবং নিজেদের অঙ্গীকার পূরণে তারা অবশ্যই সচেষ্ট থাকবেন। 160 কার্য দিবসের কথা বলা হয়েছে। আমরা জানি গণভোটের দিন একই সঙ্গে জেনারেল ইলেকশন হবে, সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তাদের একসঙ্গে দুটা দায়িত্ব থাকবে, দুটা পরিচয় থাকবে। তারা একদিকে সংসদ সদস্য, কিন্তু তার আগে তাদের পরিচয় হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্য। তো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা আলাদাভাবে ওথ নেবেন, শপথ নেবেন এবং দায়িত্ব পালন করবেন। এখানে পদ্ধতিটা এভাবে কাজ করবে যে নির্বাচনের পর যথারীতি বর্তমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা শপথ নেবেন, সংসদ অধিবেশন শুরু হবে, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হবেন, তিনি সরকার গঠন করবেন,
সরকার এবং সংসদ সমান্তরালে চলতে থাকবে, পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন, কার্য উপদেষ্টা কমিটি বা বিজনেস অ্যাডভাইজারি কমিটি বলে একটা কমিটি থাকে জানেন, ওই কমিটি সিদ্ধান্ত নেয় কবে কখন কিভাবে অধিবেশন বসবে। জি, সুতরাং ওই কমিটি সিদ্ধান্ত নেবে যে সপ্তাহের কোন দিন সংস্কার পরিষদ বসবে আর কোন দিন সংসদের অধিবেশন বসবে। এখানে বিভ্রান্তির কোনো অবকাশ নেই, দুটো কাজ পাশাপাশি চলবে। এবং সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব হলো রাষ্ট্র যে আদেশ জারি করেছে ওই আদেশ অনুযায়ী গণভোটে পাশ হওয়া যে বিষয়গুলো 48টা সুপারিশ, এগুলোকে সংবিধানে অ্যাডাপ্ট করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবে। মানে এটাকে যথাযথ আইনি ভাষা দেওয়া, কোন অনুচ্ছেদে কিংবা উপ অনুচ্ছেদে কতটুকু কিভাবে যুক্ত হবে, এগুলো ঠিকঠাক করা, এই কাজ হবে সংবিধান সংস্কার পরিষদের এবং তারা সেই কাজটা করবেন। জি, আরো কিছু প্রশ্ন, জনমনে কিছু বিভ্রান্তি আছে। অনেকে বলছেন যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই যে 180 দিন এই সময়টার মধ্যেও তারা কন্টিনিউ করবেন, বিষয়টা একটু পরিষ্কার করুন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 ব্র্যাকেটের সংবিধান সংস্কার, ওই আদেশে তো এমন কিছু বলা হয়নি যে কোনো ব্যতিক্রম হবে, সংবিধানে যাহা কিছুই থাকুক না কেন প্রফেসর ইউনূস আরও থাকতে অনেকদিন ক্ষমতায় থাকবে, এটা তো বলা হয় নাই। সুতরাং এই গণভোট নিয়ে এগুলো ডাহা মিথ্যাচার, একেবারে নির্জলা মিথ্যাচার। প্রফেসর ইউনূস এই আগামী গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যে সংসদ সদস্যরা শপথ নেবেন, সংসদের কার্যক্রম শুরু হবে, সরকার গঠন হবে, নতুন সরকার দায়িত্ব নেবেন, অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব শেষ করে বিদায় নেবেন, এটাই তো হওয়ার কথা। জি, আরেকটা প্রশ্ন জনমনে আছে, এই যে উচ্চকক্ষ যেটি গঠিত হবে সেইটির যে রেশিওটা, সেইটা অ্যাকচুয়ালি একটা দলকে মিনিমাম কত % ভোট পেতে হবে? দেখুন, প্রথম কথা হলো উচ্চকক্ষ নিয়েও নানা বিভ্রান্তি আছে। উচ্চকক্ষ কেন, মানে বিভ্রান্তি বলে অনেকে ছড়াচ্ছে। এখানে তো আপনার অল্প সময় অনেক বেশি কিছু বিস্তারিত বলা সম্ভব না, কিন্তু এই গণভোটে যে সমস্ত সংস্কারের প্রস্তাব বা সুপারিশ আনা হচ্ছে তার মধ্যে আছে কি কি, এর ভিতরে কি কি সুপারিশ আছে। কিন্তু অনেক সুপারিশের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সুপারিশ হলো যে সংবিধান সংশোধনের কাজটা আগের মতো আর ছেলে খেলার পদ্ধতিতে করা যাবে না। আপনার দলের 2/3 সংখ্যাগরিষ্ঠতা সংসদে আছে, আপনি আপনার মর্জি মতো সংবিধান উলটপালট করে ফেললেন, যেটা গত 54 বছরে অনেকবার হয়েছে। 54 বছরের 17টা সংশোধনীর মধ্যে কার্যত একটা সংশোধনী জনগণের স্বার্থে হয়েছে, সেটা হলো 91 সালে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা। আর বাকি প্রায় সকল সংশোধনী হয়েছে ব্যক্তি এবং গোষ্ঠী বিশেষের স্বার্থে, ব্যক্তির ইচ্ছায় হয়েছে। আপনি দেখেন বাংলাদেশের 3টা সংবিধান সংশোধনী এই দেশকে গভীর অন্ধকারে ঠেলে দিয়েছিল। একটা হলো 74 সালের বাকশাল, একটা 2004 সালের বিচারপতির বয়স বৃদ্ধি, আরেকটা হলো 2011 সালের তত্ত্বাবধায়ক বাতিল। এইগুলা ওই সরকারগুলা করতে পারতো না যদি সংবিধান সংশোধনের পদ্ধতিটা আর একটু কঠিন হতো। তারা কেন পেরেছেন? এটা খুব সহজ, আপনার 2/3 মেজরিটি পার্লামেন্টে থাকলে আপনি করে ফেলতে পারেন। এবার প্রস্তাব করা হয়েছে না, আপনি এটা আর করতে পারবেন না। আপনার 2/3 সংসদে বেশি থাকলেও, সদস্য সংখ্যাগরিষ্ঠতা থাকলেও আপনি সংবিধান একা সংশোধন করতে পারবেন না। এটার জন্য একটা ন্যূনতম জাতীয় ঐক্য লাগবে। সেটা কিভাবে? পার্লামেন্টের 2টা হাউস হবে, একটা জাতীয় সংসদ, একটা আপার হাউস বা সিনেট। আপার হাউস বা উচ্চকক্ষ গঠিত হবে ভোটের প্রপোর্শন অনুযায়ী, পিআর যেটাকে বলা হয়, হ্যাঁ, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। মানে একটা দল, ধরেন পার্লামেন্ট নির্বাচনে একটা দল 2% ভোট পেয়েছে কিন্তু একটাও এমপি পায় নাই, তার ক্যান্ডিডেটটা কোথাও জিতে নাই, কিন্তু তাকে তো দেশের 2% মানুষ ভোট দিয়েছে। এই 2% মানুষের প্রতিনিধিত্ব কোথায়? বলা হচ্ছে ওই 2% ভোট যে দল পেয়েছে তার 2 জন সদস্য আপার হাউসে থাকবেন, উচ্চকক্ষে। যে 7% পেয়েছে তার 7 জন থাকবে। যিনি 40% পাবেন তার 40 জন থাকবে। কিন্তু স্বতন্ত্র থেকে যারা পাচ্ছেন তাদের বেলায় কি দাঁড়াবে? স্বতন্ত্র একা একা আসলে তো হবে না, সেটা তখন আলোচনা করে ঠিক করা যাবে যে সেটাকে কিভাবে তারা অ্যাড্রেস করবেন। কিন্তু দলের ক্ষেত্রে এই দিক নির্দেশনা দেওয়া রয়েছে। আমাদের যে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য 3টি নির্বাচন, এগুলো হলো 91, 96, 2001। এই নির্বাচনগুলো নিয়ে খুব অল্প বিতর্ক হয়েছিল, মোটা দাগে গ্রহণযোগ্য হয়েছিল। ওই নির্বাচনগুলোতে দেখা গেছে যে কোনো দল এমনকি যদি 2/3 চেয়েও বেশি আসন পার্লামেন্টে পায়, কিন্তু মোট ভোট 40% উপরে পায় না। তো তাহলে কি দাঁড়াচ্ছে? পার্লামেন্টে, জাতীয় সংসদে তার 2/3 আছে, কিন্তু উচ্চ কক্ষে তার সিট 40টার বেশি হবে না। তো যখনই 40টার বেশি হবে না তখন সে আটকে যাবে। সংবিধান সংশোধন করতে হলে
নিম্নকক্ষে বা জাতীয় সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠ ভোট লাগবে, এরপরে সেটা উচ্চকক্ষে যাবে এবং উচ্চকক্ষে সিম্পল মেজরিটি মানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় ন্যূনতম 51 জনের ভোটে পাশ হইতে হবে। আপনি যদি রুলিং পার্টি হন, আপনার যদি সংসদে 2/3 থাকে, আপনি আপার হাউজে গিয়ে কী করবেন, ওই প্রস্তাবটা পাশ করার জন্য আপনি অন্যদের সঙ্গে কথা বলতে বাধ্য হবেন। জাতীয় সংসদ উচ্চকক্ষ পাশ হওয়ার পরে আবার গণভোটে যাবে। যেমন তত্ত্বাবধায়ক যেটা প্রস্তাব করা হয়েছে, তত্ত্বাবধায়ক এবার সংবিধানে অন্তর্ভুক্ত হবার পর কেউ যদি বাদ দিতে চায় তাকে 3টা ধাপ পার হতে হবে। ওই 2011 সালের মতো এক ব্যক্তির ইচ্ছা আর বাদ দেওয়া যাবে না। জাতীয় সংসদে 2/3 পাশ হবে, উচ্চকক্ষে 51 জনে পাশ হবে, এরপর এটা আবার গণভোটে যাবে। জি হ্যাঁ, এই প্রস্তাবগুলো এবারের গণভোটে আছে, আরও অনেক আছে, আমি এই মুহূর্তে তার এত বলা সম্ভব না। জি, অনেক ধন্যবাদ। তারপরেও আজকে আপনি আমাদেরকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, অনেক বিষয়ে আমাদের অস্পষ্টতা ছিল সেগুলো পরিষ্কার হয়েছে, এবং সত্যিকার অর্থে আমরা যেন দেখতে পাচ্ছি একটি জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেইটির আসলে ফলাফল আসবে গণভোটের মাধ্যমে আগামী 12ই ফেব্রুয়ারি, যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরাও চাই একটি জাতীয় ঐক্যমত্যের প্রাতিষ্ঠানিক রূপ পাক, এবং সত্যিকার অর্থে আমরা যে বাংলাদেশ চাই, আগামীর বাংলাদেশটা সেই সুশাসনে ভরপুর একটি বাংলাদেশ হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। শুধু দর্শক মণ্ডলী, এই আয়োজনের আমরা এই পর্বেই ইতি টানছি। আবারও দেখা হবে কোথাও নতুন ভোরের প্রত্যাশায়।